শুরু হচ্ছে আমাদের ওয়ান শট এমসিকিউ অ্যানাদার ক্লাস পরিপাক ও শোষণ। আজকে এই ক্লাসের মধ্যে আমি এই পুরো অধ্যায়টা কমপ্লিট করাই দিব ইনশাল্লাহ। এমসিকিউ সলভ হবে এবং একই সাথে মেইন বই দাগায় দাগায়ও দেখায় দিব যে কোথা থেকে এমসিকিউটা আসছে। ঠিক আছে, সবাই জয়েন করে ফেলো দ্রুত। আচ্ছা, সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, আমরা একটু সময় নেই, তোমরা সবাই জয়েন করে ফেলো, তারপরে শুরু করতেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর লাইভ ক্লাসটা তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও, হ্যাঁ, যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। আজকের এই একটা ক্লাসের মধ্যেই আমরা পরিপাক ও শোষণ সম্পূর্ণ অধ্যায়টা কমপ্লিট করব। হ্যাঁ, এই যে মেইন বই দাগায় দাগায়ও পড়াবো, একই সাথে এমসিকিউও সলভ করব। ঠিক আছে, এক কথায় তোমার এই পুরো অধ্যায়টা সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করি। রাহিব রহমান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রাহিব, কেমন আছো তুমি? আচ্ছা, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো আমরা শুরু করি। আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে কি, পরিপাক ও শোষণ। এই পরিপাক ও শোষণ থেকে বিভিন্ন পরীক্ষায় কি টাইপের এমসিকিউ আসে, আসো আমরা দেখি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনে চলে আসি। পরিপাক কি? পরিপাক হচ্ছে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, শোষণ নাকি এক ও দুই? আচ্ছা, মিমি আক্তার, মিমি আপু, তুমি কোন জেলা থেকে ক্লাস করতেছো? আচ্ছা, এই তোমরা ফ্রেন্ডদের মেনশন দাও না কেন? এই যে ফেরদৌসি তার ফ্রেন্ডকে মেনশন দিছে। আচ্ছা, মুফি ওয়ালাইকুম আসসালাম, রাইকা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো, পরিপাক কি, যান্ত্রিক, রাসায়নিক, শোষণ নাকি ওয়ান ও টু? আসো মেইন বইয়ে যদি আমরা চলে যাই,
অধ্যায়ের নাম হচ্ছে পরিপাক ও শোষণ। শোনো, আমরা যে খাবারগুলা খাই, আমরা বিভিন্ন টাইপের খাবার খাই না ভাইয়া? হ্যাঁ, এই বিভিন্ন খাবারগুলা তো শক্ত শক্ত হয়, অনেক বড় বড় টুকরা হয়। তানভীর, একটু আস্তে কথা বলা যায় না? আচ্ছা, তো এই শক্ত খাবারগুলা, অনেক বড় খাবারগুলা, এগুলা হজম করতে কষ্ট হয়, ঠিক না? তো এইগুলা টুকরা করতে হয়, এই বড় খাবারগুলোকে কেটে ছোট ছোট টুকরা করতে হয় যাতে আমাদের শরীর সেখান থেকে পুষ্টি নিতে পারে। তো এই খাবারগুলোকে সরল খাবারে পরিণত করা হচ্ছে। শোনো, এই জটিল খাবারগুলা, আমরা যে খাবার খাই সেগুলা জটিল খাবার, এই জটিল খাবারকে সরল খাবারে পরিণত করা হচ্ছে পরিপাক। এবং এই সরল খাবার থেকে আমাদের শরীর যেই প্রক্রিয়ায় পুষ্টিটা গ্রহণ করে তাকে বলে শোষণ। বুঝেছো পরিপাক কি? জটিল খাবার, বড় বড় খাবারের টুকরাগুলোকে ভেঙে ছোট ছোট খাবারের টুকরায় পরিণত করা, সরল খাবারে পরিণত করা। আচ্ছা, তো পরিপাক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। এই যে আমরা চিবাই, দাঁত দিয়ে চিবাই, এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। পেটের ভিতর যাবার পরে বিভিন্ন এনজাইম, অ্যাসিড ক্ষার দিয়ে খাবারগুলো আবার ছোট ছোট টুকরায় পরিণত হয়, সেগুলোকে বলে রাসায়নিক পরিপাক। তাহলে পরিপাক দুই ধরনের, যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক। ওকে, তাহলে পরিপাক হচ্ছে ভাইয়া কি? যান্ত্রিক, রাসায়নিক দুইটাই সঠিক। সঠিক অ্যান্সার 1 ও 2। মুফি বলেছে এক্সাম নেবেন নাকি বেসিক ক্লাস করাবেন? আপু ক্লাস করাবো, এই যে দেখো আমরা এমসিকিউ সলভিং ক্লাস করতেছি। নিচের কোনটি পাকস্থলীর অংশ নয়? আমাদের শরীরে পাকস্থলী আছে, পাকস্থলীর অংশ নয় কোনটি? কার্ডিয়া, ফান্ডাস, পাইলোরাস নাকি ইসোফেগাস? আসো আমরা চিত্রে দেখি। এইটা হচ্ছে আমাদের একটা পাকস্থলী, এইটা হচ্ছে একটা পাকস্থলী। হ্যাঁ, তো পাকস্থলীর মধ্যে কি কি আছে? এই যে দেখো, এই পাকস্থলীর মধ্যে, যারা জানো না তাদের জন্য আরেকটু ডিটেলসে বলাই দিচ্ছি। এই দাগটাকে বলা হয় ছোট বাঁক, আর এই যে এইটাকে বলা হয় বড় বাঁক। বাঁক মানে বাঁকা, এইটা হচ্ছে ছোট বাঁকা, এটা হচ্ছে বড় বাঁকা, ঠিক আছে? আর এই যে উপরে যে অংশটা আছে, এই অংশটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস, ঠিক আছে? এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া, এই অংশটার নাম হচ্ছে পাইলোরাস। তাহলে আমরা কি কি পাচ্ছি? ছোট বাঁক, বড় বাঁক, পাইলোরাস, পাইলোরাস এবং কার্ডিয়া, ফান্ডাস, এগুলা পাচ্ছি, ঠিক আছে? আমরা যদি চিত্রে দেখি কি বলেছে, কার্ডিয়া, ফান্ডাস, পাইলোরাস, ইসোফেগাস, তাহলে আমরা দেখলাম যে কার্ডিয়া, ফান্ডাস, পাইলোরাস এগুলো আছে, ইসোফেগাস এইটা নাই। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। নিচের কোনটি পাকস্থলীর অংশ নয়? ইসোফেগাস পাকস্থলীর অংশ নয়। ওকে, 2 এর ডি, মুফি, সামি, ঠিক আছে, থ্যাংক ইউ। নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? তোমরা কি জানো ক্ষুদ্রান্ত কি? ক্ষুদ্রান্তের অংশ নয় বলেছে, তাহলে নয় জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পরীক্ষা অনেক সময় নয়টা আমরা খেয়াল করি না। আফিফ আহমেদ ভাইয়া দেখো, নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয়? এই যে দেখো, এই পেঁচানো এই অংশটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্তের মধ্যে এটার নাম ডিওডেনাম, এই অংশটার নাম হচ্ছে ডিওডেনাম। বাকি এই অংশের নাম হচ্ছে জেজুনাম, এবং লাস্টের শেষের দিকের অংশটাকে বলা হয় ইলিয়াম। এটা ডিওডেনাম, তারপরেরটা জেজুনাম, আর শেষের দিকের অংশটার নাম ইলিয়াম। এই তিনটাকে বলা হয় ক্ষুদ্রান্ত, কারণ এগুলা খুবই ক্ষুদ্র বা সরু। তাহলে ক্ষুদ্রান্তের অংশ নয় কি? ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা ক্ষুদ্রান্তের অংশ। সিকাম ক্ষুদ্রান্তের অংশ নয়। ওকে, আচ্ছা, পরের কোয়েশ্চেন। নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ নয়? বৃহদান্ত্রের অংশ নয়, নয়টা দেখো। তাহলে বৃহদান্ত্রের অংশ আমরা খেয়াল করি, এই যে এই সবুজ যে মোটা একটা নালী দেখা যাচ্ছে, এটাকে বলে বৃহদান্ত্র, কারণ এটা বড় আকার, একটু বড়, হ্যাঁ, মোটা। তো এখানে কি কি আছে? এখানে আছে সিকাম,
এই অংশটাকে বলা হয় সিকাম, আর এই পর্যন্ত এই পুরা অংশটাকে বলা হয় কোলন, আর এই শেষের দিকের অংশটাকে বলা হয় মলাশয়। তাহলে বৃহদান্ত্রের অংশ তিনটা, সিকাম, এই পর্যন্ত এটা হচ্ছে কোলন, শেষের দিকের অংশকে বলা হয় মলাশয়। তাহলে বৃহদান্ত্রের অংশ নয় কোনটি? সিকাম, কোলন, মলাশয়। দেখো, রেকটামের আরেক নাম হচ্ছে মলাশয়। রেকটামের আরেক নাম কি ভাইয়া? মলাশয়। কাজেই জেজুনাম এটার অংশ না, ঠিক আছে? বৃহদান্ত্রের অংশ নয় জেজুনাম। রেকটামের আরেক নাম মলাশয়, এটা মনে রাখবা, পরীক্ষায় অনেক সময় রেকটাম দিয়ে দেয়, মলাশয় দেয় না। সাম, ঠিক আছে ভাইয়া। দেখো, এইবার বলেছে নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়। এই পরীক্ষায় কিন্তু 9 টাইপের অনেক কোয়েশ্চেন আসে, হ্যাঁ। নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি নয়? দেখো কি চেয়েছে, পৌষ্টিক গ্রন্থি। খেয়াল করো, আমরা যে খাবার হজম করব, পরিপাক করব, এই খাবার হজম বা পরিপাক করাকে বলা হয় পৌষ্টিক। পৌষ্টিক মানে হচ্ছে হজম করা, হ্যাঁ। তো পৌষ্টিক তন্ত্র, যেই তন্ত্র পরিপাকে অংশ নেয় তাকে বলে পৌষ্টিক তন্ত্র। তো পৌষ্টিক তন্ত্রের মধ্যে দুইটা জিনিস আছে, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। এই যে দেখো, মুখ থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত এই যে এইটাকে বলা হচ্ছে পৌষ্টিক নালী, এগুলো হচ্ছে পৌষ্টিক নালী। আর এই পৌষ্টিক নালীতে বিভিন্ন এনজাইম, জুস এগুলো আসবে, হ্যাঁ, রস আসবে, এসে খাবারগুলোকে হজম করবে, সেটাকে বলে গ্রন্থি। তাহলে এই পৌষ্টিক গ্রন্থি থেকে কি ক্ষরণ হবে ভাইয়া? এনজাইম ক্ষরণ হবে। কি ক্ষরণ হবে বলো? এনজাইম ক্ষরণ হবে। পৌষ্টিক গ্রন্থিগুলোর নাম দেওয়া আছে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, 5টা। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক, আন্ত্রিক। তাহলে পৌষ্টিক গ্রন্থি নয় কোনটি? লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়। পিত্তথলি না, হ্যাঁ, পিত্তথলি এখানে নাই। এই যে দেখো, এই জায়গায় পিত্তথলি আছে, পৌষ্টিক গ্রন্থির মধ্যে নাই। কাজেই এই পিত্তথলি এটা ভুল অ্যান্সার, হ্যাঁ। পৌষ্টিক গ্রন্থি নয় হচ্ছে পিত্তথলি। বুঝতেছো তোমরা? নিচের কোনটির সরল উপাদান গ্লুকোজ? শোনো ভাইয়া, আমরা যে খাবার খাই, ধরো এই যে আমরা একটা মাংসের টুকরা খাইলাম, হ্যাঁ, তো এই মাংসের টুকরাটা যে আমরা খাবো, এখান থেকে পুষ্টি কি আমাদের শরীর সহজে নিতে পারবে বলো? পারবে না, কারণ এটা কঠিন। এইটা হচ্ছে জটিল খাবার। কি খাবার ভাইয়া? জটিল খাবার। এই জটিল খাবারটা পরবর্তীতে সরল খাবারে পরিণত হবে। এই সরল খাবারে পরিণত করাটাই হচ্ছে ভাইয়া পরিপাক। বুঝছো? এই জটিল খাবারকে সরল খাবারে পরিণত করাই হচ্ছে পরিপাক। সরল খাবারগুলো কেমন হয়? তরল হয়, ছোট ছোট টুকরা হবে। এই মাংসটা ছোট ছোট টুকরা হবে, হ্যাঁ, তরলের মতো হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে, এটাই হচ্ছে সরল খাবার। এরকম শর্করাও সরল খাবারে পরিণত হবে, আমিষ সরল খাবারে পরিণত হবে, স্নেহ সরল খাবারে পরিণত হবে। তো এখানে আমাদের চেয়েছে যে নিচের কোনটির সরল উপাদান গ্লুকোজ, মানে কোনটাকে ভাঙলে সরল উপাদান হিসেবে গ্লুকোজ পাবো, শর্করাকে, আমিষকে, নাকি স্নেহকে? আমরা যদি মেইন বইতে যাই, এখানে দেখো একটা ছকের মধ্যে দেওয়া আছে যে শর্করা, আমিষ, স্নেহ, এর মধ্যে শর্করা বা কার্বোহাইড্রেটকে ভাঙলে সরল খাবার হিসেবে গ্লুকোজ পাওয়া যায়, আমিষকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। আর এই স্নেহদ্রব্য বা লিপিড বা চর্বি বা তেল, এটাকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমরা পাইলাম যে শর্করাকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়। তাহলে নিচের কোনটির সরল উপাদান গ্লুকোজ? সঠিক অ্যান্সার শর্করা। তোমরা কি শর্করার উদাহরণ জানো? কোন কোন খাবারে শর্করা থাকে বলো তো? শর্করাযুক্ত খাবারের উদাহরণ দাও। পরের কোয়েশ্চেন, নিচের কোনটির সরল উপাদান গ্লুকোজ? আফিফ ভাইয়া বুঝতেছো? নিচের কোনটির সরল উপাদান গ্লুকোজ? এবার বলেছে ভাত, ডিম, ঘি, নাকি পানি। একটু আগে আমরা দেখলাম যে শর্করার সরল উপাদান হচ্ছে গ্লুকোজ। তাহলে এগুলার মধ্যে সরল উপাদান শর্করা জাতীয় খাবার কোনটি? এই ভাত হচ্ছে শর্করা জাতীয় খাবার। তাহলে সরল উপাদান গ্লুকোজ হবে ভাতের, ঠিক আছে? সঠিক অ্যান্সার ভাত। ওকে,
সো এগুলো একটু মনে রাখবা যে শর্করা জাতীয় খাবার হচ্ছে এই যে দেখো ভাত, রুটি, চিনি, শাকসবজি। শাকসবজি কিন্তু শর্করা জাতীয় খাবার, হ্যাঁ মনে রাখবা এটা। আমিষ জাতীয় খাবার মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। স্নেহ বা তেল, স্নেহ বা তেল, চর্বি, হ্যাঁ খেয়াল করছো? এই চর্বির বাংলা মিনিং করছে মানুষ স্নেহ। তো আমরা বাঙালিরা চর্বির বাংলা মিনিং করছি স্নেহ, তো আমাদের তো ভুঁড়ি হবেই বলো। আমরা চর্বির বাংলা মিনিং করেছি স্নেহ। চর্বি মানে লিপিড। চর্বি মানে কি ভাইয়া? লিপিড। লিপিড বা তেল। এই লিপিড বা তেলের বাংলা মিনিং আমরা করছি স্নেহ, আদর করে নাম দিয়েছি স্নেহ। তো কাজেই মানুষের তো ভুঁড়ি হবেই। আচ্ছা, তাহলে কোনটির সরল উপাদান গ্লুকোজ? ভাত। ওকে। এবার প্রোটিনের সরল উপাদান কোনটি? প্রোটিন বা আমিষ। আমিষকে ভাঙলে মানে হজম হইলে, প্রোটিন হজম হইলে কোনটি পাওয়া যায়? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিড? একটু আগেই পেয়েছি অ্যামিনো অ্যাসিড। এই যে আমিষকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, কাজেই প্রোটিনের সরল উপাদান বা প্রোটিনকে হজম করলে কি পাওয়া যায়? অ্যামিনো অ্যাসিড। ওকে। মানুষের লালা গ্রন্থি কয় জোড়া? লালা গ্রন্থি থেকে কি ক্ষরণ হয় বলো তো? লালা গ্রন্থি থেকে লালা ক্ষরণ হয়, হ্যাঁ। তো মানুষের লালা গ্রন্থি কয় জোড়া? এই যে আমরা পৌষ্টিক গ্রন্থিতে দেখছি না যে মানুষের পৌষ্টিক গ্রন্থি আছে, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক, আন্ত্রিক, এগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তার মধ্যে প্রথমেই আছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে মুখে লালা ক্ষরণ হয়। তো লালা গ্রন্থি হচ্ছে তিন ধরনের, হ্যাঁ। একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। এটা লেখে নাই, লিখে দিচ্ছি। তাহলে মানুষের লালা গ্রন্থি, খেয়াল করো ভাইয়া, লালা গ্রন্থি থাকে তিন জোড়া, প্যারোটিড হচ্ছে দুইটা, ডান দিকে একটা বাম দিকে একটা, দুইটা। সাবলিঙ্গুয়াল ডান দিকে একটা বাম দিকে একটা, সাবম্যান্ডিবুলার ডান দিকে একটা বাম দিকে একটা। তাহলে প্যারোটিড দুইটা, সাবলিঙ্গুয়াল দুইটা, সাবম্যান্ডিবুলার দুইটা। তাহলে লালা গ্রন্থি কয় জোড়া বলো? তিন জোড়া। তাহলে লালা গ্রন্থি কয় জোড়া? তিন জোড়া। আর কয় জোড়া না বললে আমরা অ্যান্সার করতাম সিক্স, ছয়টা, হ্যাঁ। আচ্ছা, এবার বলেছে সব থেকে বড় লালা গ্রন্থি কোনটি? সব থেকে বড়, একটু আগেই যে আমরা দেখলাম, এই যে দেখো সাবলিঙ্গুয়ালটা কত ছোট, দেখো বড় করে দেখি। এই যে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, ছোট। এই যে এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার, ছোট। আর এই প্যারোটিডটা কত বড় দেখছো? তাহলে সব থেকে বড় লালা গ্রন্থির নাম কি ভাইয়া বলো তো? প্যারোটিড গ্রন্থি। সব থেকে বড় লালা গ্রন্থির নাম কি? প্যারোটিড। ওকে, মনে থাকবে। এইবার একটা কোয়েশ্চেন আসছে, জিহ্বার নিচে কোন লালা গ্রন্থি থাকে? জিহ্বার নিচে কোন লালা গ্রন্থি থাকে? এই কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য তোমার কিছু ওয়ার্ড মিনিং জানা লাগবে। তুমি মুখস্থও করতে পারো, কিন্তু মুখস্থ করার থেকে আমি স্টুডেন্টদের বলি যে তুমি ওয়ার্ড ভেঙে ভেঙে পড়া শিখো। দেখো এখানে সাপ কথাটা আছে না ভাইয়া? কি আছে বলো দেখি? সাপ। এই সাপ কথাটার মানে হচ্ছে নিচে। সাপ মানে কি? নিচে। তাহলে এটা এই সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থি কার নিচে থাকে? ম্যান্ডিবলের নিচে থাকে সাব ম্যান্ডিবুলার। এই সাপ মানে নিচে। আর এই লিঙ্গুয়া কথাটার মানে কি বলো তো? এই লিঙ্গুয়া কথাটার মানে হচ্ছে জিহ্বা। আমরা কি জিহ্বা ছাড়া কথা বলতে পারি বলো তো তানভীর? জিহ্বা ছাড়া কথা বলা যায় না। এই জন্য, যেহেতু কথা বলতে জিহ্বা লাগে, এই জন্য এই ভাষাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুয়া থেকে আসছে ল্যাঙ্গুয়েজ। হুম, ঠিক আছে। এই লিঙ্গুয়া বা জিহ্বা দিয়ে আমরা ভাষা বলি, এই জন্য জিব এই ভাষাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুয়া মানে জিহ্বা। সাপ মানে কি ভাইয়া? সাপ মানে নিচে। তাহলে আমরা বুঝতে পারতেছি জিহ্বার নিচে মানে কি? সাবলিঙ্গুয়াল। তাহলে সঠিক অ্যান্সার কি বলো? সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে। কোন লালা গ্রন্থি জিহ্বার নিচে থাকে? সাবলিঙ্গুয়াল। যদি পরীক্ষায় আসতো
কোন লালা গ্রন্থি ম্যান্ডিবলের নিচে থাকে? তাহলে আমরা বলবো সাব ম্যান্ডিবুলার। তাহলে এখন কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে থাকে, সাব ম্যান্ডিবুলার ম্যান্ডিবলের নিচে থাকে, প্যারোটিড কার নিচে থাকে? কোশ্চেন আসতে পারে না? হ্যাঁ, অবশ্যই কোশ্চেন আসতে পারে। প্যারোটিড হচ্ছে কানের নিচে, মনে রাখবা। প্যারোটিড কার নিচে থাকে ভাইয়া? তানভীর, শেখার কোনো শেষ আছে? স্টুডেন্টের থেকেও শিখি। কানের নিচে, ঠিক আছে। এবার একটা কোয়েশ্চেন বলেছে, জিহ্বার সামনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? খেয়াল করো, টেস্ট বার্ড, টেস্ট মানে কি? স্বাদ। টেস্ট বার্ড মানে হচ্ছে স্বাদ কুড়ি বা স্বাদ কোরক। এই টেস্ট বার্ড দিয়ে আমরা টেস্ট নেই। শোনো, এই যে ধরো এটা আমাদের জিহ্বা, ধরা যাক এইটা একজনের জিহ্বা, হ্যাঁ। তো এই জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই। তো জিহ্বাতে অনেক ধরনের টেস্ট বার্ড থাকে। কি থাকে বলো দেখি? টেস্ট বার্ড থাকে। এই টেস্ট বার্ডগুলোর কারণে আমরা টেস্ট পাই, খাবারের টেস্ট পাই। তো কোয়েশ্চেনে বলেছে জিহ্বার সামনের অংশে কোন টেস্ট বার্ড থাকে। খেয়াল করো, এই সামনের অংশের কথা বলেছে। ধরো তুমি হাতের মধ্যে চিনি নিলা, চিনি কিভাবে খায়? হাতের মধ্যে চিনি নিয়ে জিহ্বা দিয়ে লাগায় না, বলো তো? হ্যাঁ, জিহ্বার সামনের অংশটা দিয়ে লাগায়। সো জিহ্বার সামনের অংশে দিয়ে আমরা চিনির টেস্ট পাই বা মিষ্টির টেস্ট পাই, মনে রাখবা, হ্যাঁ। জিহ্বার সামনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? মিষ্টি। মেইন বইয়ে কি লেখা আছে আসো দেখি। এই যে জিহ্বার সামনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? মিষ্টি। মেইন বইয়ে কি আছে আসো দেখি। বইয়ের মধ্যে কি লেখা আছে? এই যে এই যে জিহ্বার, শোনো, এই যে জিহ্বার সামনের অংশে, সামনের অংশে আমরা মিষ্টি পাবো। তারপরের অংশে সাইডে পাবো লবণাক্ততা, ঠিক আছে। তারপরের অংশে পাবো টক, আর একদম লাস্টের অংশে পাবো তিতা। এটা মনে রাখবা। মিষ্টি, লবণাক্ত, অম্ল, তিতা। মিষ্টি, লবণাক্ত, টক, তিতা। মিলটা তিতা, মিলটা তিতা, মিলটা তিতা, ঠিক আছে। তাহলে প্রথমে পাবো মিষ্টি, তারপরে লবণাক্ত, তারপরে টক, তারপরে তিতা। পরীক্ষায় সব থেকে বেশি আছে সামনের অংশে মিষ্টিটা, পরের অংশে তিতা। সামনে মিষ্টি, পরে তিতা, মনে থাকবে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, জিহ্বার সামনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? মিষ্টি। তাহলে জিহ্বার পিছনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? পিছনের অংশে কোন টেস্ট বার্ড থাকে? একটু আগেই দেখলাম তিতা। তিতা যে কথা, তিক্ত একই কথা। তিতা বা তিক্ত, তিতা বা তিক্ত, ঠিক আছে। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, টেস্ট বার্ড দেখতে কেমন? আমরা বুঝলাম যে এই যে এখানে এরকম এরকম টেস্ট বার্ড থাকে। তো টেস্ট বার্ড দেখতে ফ্লাক্স আকৃতির। টেস্ট বার্ড দেখতে কেমন ভাইয়া? ফ্লাক্স আকৃতির, দেখতে পাচ্ছ? এই যে টেস্ট বার্ড দেখতে কেমন? ফ্লাক্স আকৃতির। এই যে আমি তোমাদের যে লাইনগুলো দাগাই দিচ্ছি, এগুলা তোমরাও দাগায় নিবা, ঠিক আছে। এই লাইনগুলো মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমার বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, টেস্ট বার্ড দেখতে কোন আকৃতির ভাইয়া বলো? ফ্লাক্স আকৃতির। এখন তোমরা কি জানো ফ্লাক্স দেখতে কেমন হয়? আসো আমি তোমাদের দেখাই ফ্লাক্স দেখতে কেমন হয়। এই যে ফ্লাক্স চিনো না ভাইয়া? এই যে এটা একটা ফ্লাক্স, দেখছো? এটা হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্স দেখতে কেমন হবে? এইরকম হবে, অথবা এইরকমও হতে পারে, গোলতলি ফ্লাক্স। এটাকে বলে গোলতলি ফ্লাক্স, এটাকে বলে কনিক্যাল ফ্লাক্স। তো সাতকুড়ি হবে ফ্লাক্স আকৃতির, ক্লিয়ার? আচ্ছা, টেস্ট বার দেখতে কেমন? ফ্লাক্স আকৃতির। আচ্ছা, এবার তোমাদের একটা কোয়েশ্চেন করি, এটা তোমরা কমেন্টে সবাই লিখবা, হ্যাঁ। শাকসবজিতে কি থাকে? শর্করা,
আমিষ নাকি স্নেহ? বলো তো, শাকসবজিতে কি থাকে, শর্করা, আমিষ নাকি স্নেহ? এটা কমেন্ট করো। শাকসবজিতে কি থাকে, শর্করা, আমিষ নাকি স্নেহ? এটা দ্রুত কমেন্ট করো, দেখি কে কেমন শিখলা। এইবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানুষের চোয়ালে কত ধরনের দাঁত থাকে? শোনো, অনেকেই ভুল করে এই 32 দাগাবে। মানুষের চোয়ালে এখানে বলছে কত ধরনের। যদি কোয়েশ্চেন আসতো মানুষের চোয়ালে কতটি দাঁত থাকে, যদি কতটির কথা বলতো তাহলে আমরা 32 অ্যান্সার করতাম। কিন্তু এখানে বলেছে মানুষের চোয়ালে কত ধরনের দাঁত থাকে, 32, 28, 3 নাকি 4। এই জন্য আমাদের একটা দাঁত দেখতে হবে। আসো আমরা দেখি। কি ব্যাপার, ওটা পাচ্ছি না কেন? দাঁড়াও। দাঁড়াও দেখি, একটা ভালো ছবি নিয়ে আসি। এই তো, সুন্দর। মানুষের চোয়ালে কত ধরনের দাঁত থাকে, এই কোয়েশ্চেনের অ্যান্সার জানার জন্য আমরা একটু ছবি দেখে শিখবো। খেয়াল করো, এখানে খেয়াল করো ভাইয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই দাঁত নিয়ে অনেকগুলা কোয়েশ্চেন করছে, এই যে দাঁত 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 দাঁত। সো এই একটা টপিক ভালো করে শিখো, অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার শিখবা। এবং এই দাঁত থেকে প্রতি বছর কোয়েশ্চেন হয়, তোমার এইচএসসি পরীক্ষাতেও কোয়েশ্চেন হবে এবং মেডিকেলেও কোয়েশ্চেন হবে। ঠিক আছে? সো একটু খেয়াল করো। তো এই দাঁতকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, তাহলে খেয়াল করো, এইখানে যে দাঁতগুলা পাবো, এইখানেও একই দাঁত পাবো, এইখানেও একই দাঁত পাবো, এইখানেও একই দাঁত পাবো। ঠিক আছে? সো আমরা যদি এই 8টা দাঁত ভালো করে শিখি, এখানে 8টা আছে, 8টা আছে, 8 8 4 8 32টা দাঁত, মানুষের টোটাল দাঁত 32, তাই না? হ্যাঁ। তো এই 8টা দাঁত ভালো করে শিখলেই আমাদের সবগুলা দাঁত সম্পর্কে পড়া হয়ে যাবে। তো 8টা দাঁতের ক্ষেত্রে খেয়াল করো, এই যে এই 2টা দাঁত আছে না, এই 2টা দাঁতকে বলা হয় কর্তন বা ইনসিসর দাঁত। কর্তন বা কি দাঁত ভাইয়া? ইনসিসর দাঁত। পরের এই দাঁতটাকে বলা হয়, এই ভালো করে দেখো, ছেদন বা ক্যানাইন দাঁত। তারপরের 2টাকে বলা হয়, আচ্ছা, তারপরেরটার আগে আমি এইটা বলতে চাই যে একদম শেষের যে লাস্টের যে 3টা, সেই 3টা দাঁতকে বলা হয় পেষণ দাঁত। কারণ খাবার আমরা ওই চাবাই বা পিষি, আমরা খাবার পিষি বা খাবার চাবাই হচ্ছে লাস্টের ওই 3টা দাঁত দিয়ে, এই জন্য ওটাকে বলা হয় পেষণ দাঁত। পেষণ, এটার আরেক নাম হচ্ছে মোলার। কি দাঁত ভাইয়া? মোলার দাঁত। তো এখন খেয়াল করো তো, এই পেষণ দাঁতের সামনে এই দাঁতগুলো না, হ্যাঁ, কাজেই সেটাকে আমরা বলতে পারি অগ্রপেষণ। অথবা মোলারের আগে, আগে বলতে বোঝায় প্রি, বায়োলজিতে প্রি বলতে বোঝায় আগে, প্রি মোলার। ক্লিয়ার? দেখো তাহলে আমরা কয় ধরনের দাঁত পেলাম? 4 ধরনের দাঁত। এই
দুইটা হচ্ছে কর্তন বা ইনসিসর, তারপরের একটা হচ্ছে সেদন বা ক্যানাইন, তারপরের দুইটা হচ্ছে অগ্রপেশন বা প্রিমোলার, তারপরের তিনটা হচ্ছে পেশন বা মোলার। তাহলে এই তিনটাও হচ্ছে পেশন বা মোলার, এই দুইটা হচ্ছে অগ্রপেশন বা প্রিমোলার, এইটা হচ্ছে ক্যানাইন বা সেদন, এটা হচ্ছে কর্তন। মানে এই একই, এভাবে এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, বুঝেছো? তাহলে কয় ধরনের দাঁত পাইলাম বলো তো? এক, দুই, তিন, চার, চার ধরনের দাঁত পাইলাম। তাহলে মানুষের চোয়ালে কয় ধরনের দাঁত থাকে? চার ধরনের দাঁত থাকে। ক্লিয়ার? এখন আমি স্পেশালি হাইলাইট করতে চাই সেদন বা ক্যানাইন দাঁতকে। সেদন বা ক্যানাইন দাঁতকে, সেদন বা ক্যানাইন দাঁত কেমন হয় দেখতে খেয়াল করো। খেয়াল করো, এই যে এই দাঁতটার কথা খেয়াল করো। এই যে মানুষ যেই দাঁত দিয়ে, এই যে কুত্তার মতো কিছু দাঁত থাকে না, চোখ্খা দাঁত, এই দাঁতটার নাম হচ্ছে ক্যানাইন। এই দাঁতটার নাম কি ভাইয়া? ক্যানাইন দাঁত বা কর্তন দাঁত। এটার আরেক নাম ভ্যাম্পায়ার টিথ। এইরকম এই দিকেও একটা দাঁত থাকবে, এইরকম আরেকটা দাঁত থাকবে, ঠিক না? সো ক্যানাইন দাঁত কয়টা ভাইয়া? চারটা। এক, দুই, তিন, চার। ওকে। এখন এইখানে খেয়াল করো, এই যে মোলার বা পেশন দাঁত আছে না, একদম লাস্টের দিকে মানুষের আরো কিছু দাঁত হয়। এই যে দেখো, এই যে লাস্টের দিকে যে দাঁতটা আছে না, দেখতে পাচ্ছ? এই পেশন দাঁতের 3 নাম্বার দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত। আক্কেল দাঁত, অথবা এটার আরেক নাম আছে ওয়াইজডম টিথ। ওয়াইজডম টিথ বা ওয়াইজডম টুথ, আচ্ছা যেটাই বলো। এই 3টা পেশন দাঁতের মধ্যে 3 নাম্বার পেশন দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। তাহলে এইখানে একটা পেশন আছে, এইখানে, 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 এই 4টা হচ্ছে টোটাল আক্কেল দাঁত। ক্লিয়ার? এবার বলেছে মানুষের আক্কেল দাঁত কয়টি? বলো দেখি, মানুষের আক্কেল দাঁত কয়টি? 4টি। ক্লিয়ার? এইবার বলেছে মানুষের মোলার দাঁত কয়টি? কি চাইছে? মোলার দাঁত। একটু আগেই আমরা দেখলাম এই যে 3টা মোলার, তাহলে এইখানে 3টা, 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 3 আর 4 12টা। তাহলে মোলার দাঁত কয়টা হবে ভাইয়া? 12। ডান? দ্রুত কমেন্ট করো তো, আমার বলার আগেই কমেন্ট করবা। মানুষের অগ্রপেশন দাঁত কয়টি থাকে? এবার জানতে চেয়েছে অগ্রপেশন দাঁত কয়টি। 2, 4, 6, 12, কয়টা হবে? এই যে দেখো, অগ্রপেশন দাঁত 2টা করে, 2, 2, 2, 2, তাহলে কি 4 দুগুণে 8টা। অগ্রপেশন দাঁত কয়টি থাকবে? এখানে অপশনে ভুল লেখা আছে, এই 6-এর পরে এখানে 8 হইতো, ঠিক না? অগ্রপেশন দাঁত হবে 8। ওকে। এবার বলেছে মানুষের ক্যানাইন দাঁত কয়টি? এই যে এই দাঁতগুলোকে বলা হয় ক্যানাইন দাঁত। এই যে এটা একটা ক্যানাইন দাঁত, এটা একটা ক্যানাইন দাঁত, এটা একটা ক্যানাইন দাঁত, এইদিকে আরেকটা ক্যানাইন থাকবে, এইদিকে আরেকটা ক্যানাইন থাকবে। ক্যানাইন দাঁত মানে এই যে কামড় বসায় দেয় যেই দাঁত দিয়ে, ওটাকে বলে ক্যানাইন দাঁত। তাহলে ক্যানাইন দাঁত কয়টা? 1, 2, 3, 4, 4টা। ডান? এইবার একটা কোয়েশ্চেন আসছে, প্যারাডক্স মিজানের উপরের চোয়ালে কয়টি ক্যানাইন দাঁত আছে? প্যারাডক্স মিজানের নাম একটা। শোনো, তোমাদের জন্য আমি একটা কোর্স রান করেছি, কোর্সের নাম হচ্ছে এমসিকিউ মাস্টার। শোনো, তোমরা যারা বায়োলজিতে 25-এ 25 পাইতে চাও, তোমাদের জন্য এই কোর্সটা খুবই কাজের একটা কোর্স হবে। কারণ দেখো, আমি শুধু এমসিকিউ কিন্তু পড়াই না, বরং এমসিকিউ গুলো কোন জায়গা থেকে আসতেছে মেন বই থেকেও দেখাই দেই। সো তুমি যদি এই কোর্সটা করো, তুমি সত্যি সত্যি একজন এমসিকিউ মাস্টার হয়ে যাবা বায়োলজিতে। ঠিক আছে? তা আমাদের এই কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছে
প্যারাডক্স মিজান নামের একটা ছেলে, ও হচ্ছে প্রথম স্টুডেন্ট, আরেকজন ভর্তি হয়েছে, দুইজন ভর্তি হয়েছে অলরেডি। সো তোমাদের যাদের প্রয়োজন তারা নক দিও, ঠিক আছে? আচ্ছা, তো প্যারাডক্স মিজানও ভর্তি হয়েছে, আচ্ছা হোক। তো প্যারাডক্স মিজানের উপরের চোয়ালে কয়টা ক্যানাইন দাঁত আছে? এই জন্য ওর নামটা দিয়ে দিছি আর কি। উপরের চোয়ালে কয়টা ক্যানাইন দাঁত আছে? উপরের চোয়ালে কয়টি ক্যানাইন দাঁত আছে? দেখো ক্যানাইন দাঁত কিন্তু টোটাল 4টা, কিন্তু আমাদের জানতে চাইছে উপরের চোয়ালে। দেখো তো ভাইয়া, এইটা হচ্ছে উপরের চোয়াল, এটা হচ্ছে নিচের চোয়াল। উপরের চোয়ালে ক্যানাইন দাঁত একটা, একটা, দুইটা, কাজেই সঠিক অ্যান্সার 2। উপরের চোয়ালে ক্যানাইন দাঁত কয়টা ভাইয়া? 2টা। ওকে, তারপরের কোয়েশ্চেন, প্যারাডক্স মিজানের ডান দিকে ক্যানাইন দাঁত কয়টি? এইটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো পরীক্ষায় কোয়েশ্চেন এইভাবেই ঘুরে ফিরে ওই একই জিনিস আসে, কিন্তু স্টুডেন্টরা ধরতে পারে না, ভুল করে, বুঝছো? বলো দেখি, এটা কমেন্ট করো। হ্যাঁ 20-এর 1, ভেরি গুড, 20-এর 1। নীলিমা বলেছে ভাইয়া ভর্তি ফি কত? ভর্তি ফি 2000 টাকা। বোটানি জুলজির প্রত্যেকটা অধ্যায়ের এভাবে হচ্ছে, শোনো, বোটানি জুলজির প্রত্যেকটা অধ্যায়ের এভাবে ক্লাস হবে এবং কোয়েশ্চেন পরীক্ষাও হবে। শোনো তোমাদের দেখাই, ওয়েট, এই যে এটা হচ্ছে আমাদের সেই গ্রুপ। তো সেই গ্রুপে মানে এক্সাম লিঙ্কও থাকবে, বুঝছো? আমি তোমাদের বোঝাতে চাচ্ছি যে এক্সাম লিঙ্কও থাকবে, মানে তোমাদের যে শুধু ক্লাস নিব তাও না, বরং তোমরা এক্সামও দিবা। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায়ের এক্সাম দিবা, এক্সামে না পারলে আবার ক্লাস নিব। সো একদম বইয়ের সব কিছু আমরা শেষ করে ফেলবো, যাদের প্রয়োজন হবে নক দিও, ঠিক আছে? আচ্ছা, প্যারাডক্স মিজানের ডান দিকে ক্যানন কোনটি? কয়টি? 21-এর 2। প্যারাডক্স মিজান বলছে একটা। না না মিজান ভাইয়া শোনো, একটা না। নীলিম, এই ডান দিক বলতে কি বোঝায়? শোনো, এইটা হচ্ছে বাম দিক, এইটা হচ্ছে ডান দিক। তো দেখো তো ডান দিকে কয়টা ক্যানাইন? একটা, একটা, দুইটা। ওকে, আচ্ছা 21-এর 2 রাকিব, ভেরি গুড। মিজান বলেছে 2টা, ঠিক আছে। নুসরাত জাহান মুন বলেছে 2টা, হ্যাঁ উপরে একটা নিচে একটা, ভেরি গুড। আফিফ আহমেদ, সেও আমাদের এই কোর্সে অলরেডি ভর্তি হয়ে গেছে, এই যে এমসিকিউ মাস্টার কোর্সে, এই জন্য ওর নামটাও দিচ্ছি। আচ্ছা, এবার বলেছে আফিফ আহমেদের বাম দিকে প্রিমোলার দাঁত কয়টি? হ্যাঁ নীলিমা আপু, ফুল সিলেবাস পড়াবো, ফুল সিলেবাস পড়াবো। আচ্ছা, আফিফ আহমেদের বাম দিকে প্রিমোলার দাঁত কয়টি? এদিকে বাম দিকের কথা বলছে এবং প্রিমোলার দাঁতের কথা বলছে, বাম দিকে প্রিমোলার। তো আসো আমরা ফিগারে ফেরত যাই। শোনো, এইটা হচ্ছে বাম দিক, এইটা হচ্ছে ডান দিক। তো বাম দিক বলতে এই টোটালটাকে বোঝাইছে। বাম দিকে প্রিমোলার কয়টা? এদিকে 2টা, এদিকে 2টা, 2 2 কয়টা হয় বলো? 4টা। আফিফ আহমেদের বাম দিকের প্রিমোলার হচ্ছে কয়টা ভাইয়া? 2 2, 4টা। আচ্ছা, আফিফ আহমেদের বাম দিকে প্রিমোলার 4টা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, না আপু শোনো, প্রিমোলার দাঁত হচ্ছে এইদিকে থাকবে 2টা, এইদিকে 2টা, এদিকে 2টা, এদিকে 2টা। সো 2 2 এ কত? 4টা, ঠিক আছে। মিজানের বয়স 7 বছর, তার দুধ দাঁতে কোন দাঁতটি থাকবে না? এটা আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মিজানের বয়স 7 বছর, তার দুধ দাঁতে কোন দাঁতটি থাকে না? দুধ দাঁত। শোনো ছোট বাচ্চারা, মানুষের দাঁত 2 ধরনের, একটা হচ্ছে মিল্ক টিথ, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট টিথ। আমাদের যে দাঁতগুলা পড়ে যায় সেগুলোকে বলে মিল্ক টিথ, আর যেই দাঁতগুলা পরবর্তীতে গজায় তাকে বলে অ্যাডাল্ট টিথ বা পার্মানেন্ট টিথ। মিল্ক দাঁতের আরো নাম আছে, ডেসিডুয়াস টিথ। আচ্ছা দরকার নাই। তো এখন খেয়াল করো, দুধ দাঁতে কোন দাঁতটি থাকবে না? একজন বাচ্চার দুধ দাঁতে প্রিমোলার দাঁত থাকে না, এটা মনে রাখবা, ঠিক আছে? একজন বাচ্চার দুধ দাঁতে প্রিমোলার দাঁত থাকে না, ঠিক আছে।
এখানে তোমাদের আরেকটা জিনিস শেখায় রাখি, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। এই যে এখানে আমি যে লিখলাম, ভাইয়া খেয়াল করো তো, এইখানে কি আছে? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এই কোয়াড্রেন্টে কি আছে? ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার আছে। তাহলে কি আমরা লিখতে পারি আই সি পি এম? আইসিপিএম, আইতে বোঝাচ্ছে ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার আছে। আইসিপিএম, আই কয়টা বলো তো? ইনসিসর দাঁত কয়টা? দুইটা। সো এখানে লেখো 2। ক্যানাইন দাঁত কয়টা? একটা। প্রিমোলার কয়টা? দুইটা। মোলার কয়টা? তিনটা। একইভাবে এই জিনিস আমরা এটার ক্ষেত্রেও বলতে পারি যে এই দিকেও আছে আইসিপিএম 2 1 2 3। আর উল্টা দিকে কি হবে বলো তো? এইবার আইসিপিএম এইভাবে হবে, আইসিপিএম। এই তোমাদেরকে আমি ডেন্টিস্ট্রি শেখাই দিচ্ছি, বিডিএস পড়ে ফেলতেছো তোমরা। 2 1 2 3, 2 1 2 3। এখন তোমরা বলতেই পারো যে ভাইয়া এই খেয়াল করো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আই এদিকে দিলেন আইসিপিএম আইসিপিএম, এইখানেও আইসিপিএম কেন লিখলেন না? কথা হচ্ছে ভাইয়া আইতে ইনসিসর, ইনসিসর বা ক্যানাইন দাঁতটা এই যে দাগের কাছে আছে। দেখো, এই ক্যানাইন দাঁতটা দাগের কাছে আছে। এই ক্যানাইন দাঁতটা ক্যানাইন বলতেছি কেন, ইনসিসর, ইনসিসর দাঁতটা দাগের কাছে, এই জন্য দাগের কাছে আই লিখছি। এবার দাগের কাছে ইনসিসর আছে, এই জন্য দাগের কাছে আই লিখছি। বুঝছো? মানুষের দাঁতের সংকেত। তো দেখো চারদিকে যেহেতু একই রকম, ওই জন্য ওইটা লিখতে হয় না, তুমি ডিরেক্ট এইভাবে লিখলেও হবে, আইসিপিএম 2 1 2 3। এইটা হচ্ছে অ্যাডাল্ট দাঁতের সংকেত। কিসের সংকেত ভাইয়া? অ্যাডাল্ট দাঁতের সংকেত। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া দুধ দাঁতের সংকেত কি? ডেন্টাল ফর্মুলা, টুথ লিখলাম কেন? এটা হচ্ছে মিল্ক। দুধ দাঁতের ফর্মুলা হচ্ছে সেম, আইসিপিএম 2102। মনে থাকবে, ওদের প্রিমোলার থাকে না এবং মোলার দাঁত থাকে দুইটা। কারণ এই তিনটার মধ্যে একটা ছিল আক্কেল, এই যে মোলার দাঁতের তিনটার মধ্যে একটা ছিল আক্কেল দাঁত। তো ছোট বাচ্চার তো আর আক্কেল দাঁত থাকে না, ওই জন্য এটা বাদ। এটা বাদ দিলে প্রিমোলার দাঁত থাকে আর দুইটা, এই জন্য 2 লিখছি। ঠিক আছে? তোমরা কি বুঝতেছো? শারমিন আক্তার মুক্তি, রাকিব, শ্রীমা, মিজান, মুন, জাকিয়া, এই তো অনেকেই ক্লাস করতেছো। ঠিক আছে, দেখো সাইমন ইসলাম সানি, সানি ভাইয়া কোন কলেজে পড়ো তুমি? আচ্ছা, এইবার বলেছে আফিফের দুধ দাঁতে মোলার দাঁত কয়টি? দুধ দাঁতে মোলার দাঁত কয়টি? আমরা একটু আগেই দেখলাম যে দুধ দাঁতের সংকেত কি? আইসিপিএম 2102। তাহলে মোলার দাঁত কয়টা? দুইটা। তো মোলার দাঁত এইদিকে চারটা ছিল না বলো? এইদিকেও এদিকেও 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 থাকবে। তাহলে 4 দুগুণা কয়টা? 8টা। 4 দুগুণা 8টা। এখানে 8 আমি লিখি নাই, এখানে 8 একটা অপশন থাকা লাগতো। ঠিক আছে? তাহলে আফিফের দুধ দাঁতে মোলার দাঁত হবে 8টা। হ্যাঁ, এখানে আমি অপশন নিয়ে ভুল করছি। ঠিক আছে, এবার বলো তো আফিফের দুধ দাঁতে কোন দাঁত থাকবে না? এটা কমেন্ট করো যে দুধ দাঁতে কোন দাঁত থাকবে না। নীলিমা বলছে আমিও আছি ক্লাসে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ নীলিমা আপু ক্লাস করো। সানি বলেছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, নীলিমা আপু বলো তো আফিফের দুধ দাঁতে কোন দাঁত থাকবে না? যারা পারো কমেন্ট করো। আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি, নিচের কোনটি মিশ্র গ্রন্থি? শোনো, এই গ্রন্থি থেকে কি ক্ষরণ হয় জানো? গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন ক্ষরণ হয়। তো যেই সকল গ্রন্থি থেকে এনজাইমও ক্ষরণ হয়, হরমোনও ক্ষরণ হয়, তাদেরকে বলে মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। ঠিক আছে? ঠিক আছে,
মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। এটা যদি আমরা মেইন বইয়ে দেখতে চাই যে কোথায় আছে, এই যে দেখো দাঁতের সংকেত, এই যে এতক্ষণ ডেন্টাল ফর্মুলা পড়াইলাম না, এই যে এগুলা, হ্যাঁ। ইনজামুল হক ভাইয়া দেখো, আমাকে একটু সময় দাও, আমি পড়াচ্ছি। এই যে দেখো অগ্নাশয়, আমরা যদি অগ্নাশয়ে খেয়াল করি, লেখা আছে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। এইটা আবার মেডিকেল অ্যাডমিশন টেস্টেও আসছিল, অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। তাহলে নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয়। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি কোনটি মিশ্র গ্রন্থি নয়? এবার বলছে মিশ্র গ্রন্থি, মিশ্র গ্রন্থি হবে না। অপশন কি কি দিছে? অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়, ক্ষুদ্রান্ত। তো এখানে আমরা একটা ট্রিক্স মনে রাখবো, যে যেখানে শয় থাকবে, এই শয় থাকলে কি হবে ভাইয়া? আমরা মনে রাখবো শয় থাকলে মিশ্র গ্রন্থি হবে। আমরা মনে রাখবো মিশ্র গ্রন্থি, শয় থাকলে মিশ্র গ্রন্থি হয়। অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয় এগুলো সব মিশ্র গ্রন্থি। তাহলে এখানে নিচের কোনটি মিশ্র গ্রন্থি নয়? অ্যান্সার কি হবে? ক্ষুদ্রান্ত। ওকে, হ্যাঁ, লিভার, কলিজা বা যকৃৎ একই জিনিস। প্যারাডক্স মেজান, ভেরি গুড। রুবাইয়া জাহান, আচ্ছা। এবার এবার একটা কথা বলেছে, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা ডায়াবেটিস নিয়ে। শোনো, এই ডায়াবেটিস সবারই এখন ঘরে ঘরে ডায়াবেটিস হয়ে গেছে, ঠিক না? কাজে এই জিনিসটা একটু ভালো করে বোঝো। রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোন হরমোন? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোন হরমোন? তোমরা কি জানো এই যে যাদের ডায়াবেটিস হয় তাদের কি টেস্ট করে? সীমা আপু, যাদের ডায়াবেটিস হয়, ডায়াবেটিস যাদের হয় তাদের কি টেস্ট করে? তাদের ব্লাড গ্লুকোজ টেস্ট করে। কি টেস্ট করে? ব্লাড গ্লুকোজ। তারপর বলে যে ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করতে হবে, বলে না? হ্যাঁ। তো এই জন্য তারা এক ধরনের ইনজেকশন দেয় বা ওষুধ খায়, সেটার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে ডায়াবেটিস রোগীদের ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, ডায়াবেটিস রোগীদের ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, এবং এই ব্লাড গ্লুকোজ কমানোর জন্য তারা কি ইউজ করে? ইনসুলিন ইউজ করে। কি ইউজ করে? ইনসুলিন। তাহলে ইনসুলিন ব্লাড গ্লুকোজ কমায়, মনে থাকবে। আচ্ছা, আর রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় কোনটি? বাড়ায় হচ্ছে উল্টা গ্লুকাগন। ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকোজের পরিমাণ বাড়ায় হচ্ছে গ্লুকাগন। ঠিক আছে, মনে থাকবে। শোনো ভাইয়া, এখানে আরেকটা মজার জিনিস আছে। ডায়াবেটিস হইলে মিষ্টি খাইতে মানা করা হয়, কি বলে? যে মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না। কেন জানো? কারণ এই মিষ্টি একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার, মিষ্টি বা চিনি এগুলা হচ্ছে গ্লুকোজ। এগুলার ভিতরে কি থাকে ভাইয়া বলো? গ্লুকোজ থাকে। তো কেউ যদি চিনি খায় তাহলে তার রক্তে গ্লুকোজ বেড়ে যাবে না? হ্যাঁ, গ্লুকোজ বেড়ে গেলে ডায়াবেটিস বেড়ে যাবে, বুঝছো? এই জন্য ডায়াবেটিস রোগীদের বলে যে তোমরা মিষ্টি কম খাইও, মিষ্টি খাওয়া যাবে না। আচ্ছা, হাই ব্রো, সাইমন ইসলাম সানি, হাই ব্রো, হোয়েন ডু ইউ স্টার্ট ইউর ক্লাস? অ্যাবাউট 48 minutes ago ব্রো। মিজান, এই ভুলিনি, দেখো গ্লুকাগন, হ্যাঁ। তাহলে গ্লুকোজের পরিমাণ বাড়ায় গ্লুকাগন। এগুলো কোথায় আছে? মেইন বইয়ে কোথায় আছে দেখতে চাও? এই যে দেখো, আমাদের এই যে অগ্নাশয় থেকে গ্লুকাগন ক্ষরণ হয়, এই গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়, ইনসুলিন গ্লুকোজের পরিমাণ কমায়। বুঝছো কোথায় আছে এগুলা? আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসো। কোন প্রক্রিয়ায় রক্তের গ্লুকোজের পরিমাণ কমে? এবার প্রক্রিয়াটার নাম চাইছে। আগে শোনো, গ্লুকোজের পরিমাণ কিন্তু কমাইতে বলছে। শোনো, কোন প্রক্রিয়ায় গ্লুকোজের পরিমাণ কমে? গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, প্রোটিওলাইসিস, গ্লুকোনিওজেনেসিস। তো আসো আমরা একটু ভেঙে দেখি গ্লাইকোজেনেসিস কি। একটু আগেই আমরা দেখছি না যে ডায়াবেটিস রোগীদের, যাদের ডায়াবেটিস মেলাইটাস হয়, ডিএম, যাদের ডায়াবেটিস মেলাইটাস হয়
তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। কি দেওয়া হয় ভাইয়া? ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিন দিলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, মানে ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে আসে। এই গ্লুকোজ কি হয় জানো? এই গ্লুকোজ পরিণত হয়ে গ্লাইকোজেনে পরিণত হয়। ইনসুলিন দিলে কি হয়? এই ইনসুলিন করে কি, অনেকগুলা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। তার মানে আমরা বলতে পারি যে এন সংখ্যক গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি হয়। ইনসুলিন করে কি, অনেকগুলা গ্লুকোজের অণুকে গ্লাইকোজেনে পরিণত করে। তো এইখানে যে গ্লাইকোজেন তৈরি হইল, এখানকার এই গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লাইকোজেন, আর এই জেনেসিস কথাটার মানে হচ্ছে, এই জেনেসিস কথাটার মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লাইকোজেন, আর জেনেসিস কথাটার মানে হচ্ছে তৈরির প্রক্রিয়া। তাহলে গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া। তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে গ্লাইকোজেনেসিস কাকে বলে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। তো দেখো গ্লুকোজ কমে গেল না, গ্লাইকোজেন হইলো, গ্লাইকোজেনের সমস্যা নাই, গ্লুকোজ কমে গেল। তাহলে কোন প্রক্রিয়ায় রক্তের গ্লুকোজের পরিমাণ কমে? সঠিক আনসার গ্লাইকোজেনেসিস। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আরেকটা টার্ম আছে, গ্লাইকোজেনোলাইসিস। কি গ্লাইকোজেনোলাইসিস? এই গ্লাইকো মানে গ্লাইকোজেন, আর লাইসিস মানে ভাঙ্গা। গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে আমরা বলতে পারি যে এই গ্লাইকোজেন ভেঙে যদি আমরা গ্লুকোজ তৈরি করি, তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলবো, এই প্রক্রিয়াটাকে তখন আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস। কারণ এই লাইসিস কথাটার মানে হচ্ছে ভাঙ্গা। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করলে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে। তাহলে বলো, এই গ্লাইকোজেনোলাইসিস হইলে ব্লাড গ্লুকোজ বাড়ে না কমে? অবশ্যই বাড়বে। এইবার বলেছে কোন প্রক্রিয়ায় রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়ে? একটু আগেই দেখলাম গ্লাইকোজেনোলাইসিস, কারণ লাইসিস মানে ভাঙ্গা, লাইসিস মানে ভাঙ্গা। এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হওয়াকে বলে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন মানে গ্লাইকোজেন। তাহলে এই যে লাস্টের দিকে গ্লুকোজ বেড়ে গেল, গ্লুকোজের পরিমাণ বাড়ে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, তোমরা কি বুঝতেছো? পরের কোয়েশ্চেন, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কোন হরমোন কাজ করে? গ্লাইকোজেনেসিসে, এই যে দেখো একটু আগেই দেখলাম জেনেসিস কি, গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, এখানে ইনসুলিন কাজ করে। তাহলে ওই একই জিনিস, ইনসুলিন। কারণ এটা ব্লাড গ্লুকোজকে কি করে? কমায়। এবার গ্লাইকোজেনোলাইসিস, এখানে কি হয়? ব্লাড গ্লুকোজ বাড়ায়। ব্লাড গ্লুকোজ বাড়ায় কোন হরমোন? একটু আগেই দেখেছি গ্লুকাগন, ঠিক না? একই জিনিস। আম্বারা খাতুন ভাইয়া দেখো 30-2। হ্যাঁ, ভেরি গুড মিজান, ভালো বলছো। রাকিব বলেছে গ্লুকাগন, ভেরি গুড। নীলুফার ইয়াসমিন। আচ্ছা দেখো ভাইয়া, এইবার একটা অদ্ভুত একটা কোয়েশ্চেন আসছে, সেটার নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস কি? ফাউজিয়া আফরিন দেখো, সাক্কাস ইন্টেরিকাস কি? গ্লুকাগন মিজান, ঠিক আছে। গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়া হেল্প করে গ্লুকাগন, ঠিক আছে। সাক্কাস ইন্টেরিকাস কি? লালা রস, আন্ত্রিক রস, গ্যাস্ট্রিক রস নাকি অগ্নাশয় রস? এখানে খেয়াল করো, লালা গ্রন্থি থেকে যে রস ক্ষরণ হয় তাকে বলে লালা রস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস ক্ষরণ হয় তাকে বলে গ্যাস্ট্রিক রস। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, এইটাও হবে। হ্যাঁ, শোনো, পাকস্থলী থেকে যে রস ক্ষরণ হয় তাকে বলে পাকস্থলীর রস। পাকস্থলীর আরেক নাম গ্যাস্ট্রিক, পাকস্থলীর ব্যথা মানে গ্যাস্ট্রিকের ব্যথা, এই জন্য গ্যাস্ট্রিক রস। অগ্নাশয় থেকে ক্ষরণ হয় অগ্নাশয় রস, আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হবে আন্ত্রিক রস। এই আন্ত্রিক রসের আরেকটা নাম হচ্ছে সাক্কাস ইন্টেরিকাস। কি অদ্ভুত! আন্ত্রিক রসের আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া?
সাক্কাস ইন্টেরিকাস। আসো, মেন বইয়ে কোথায় লেখা আছে দেখাই। আন্ত্রিক গ্রন্থি থেকে ক্ষরণ হয় সাক্কাস ইন্টেরিকাস। আন্ত্রিক রসের আরেক নাম সাক্কাস ইন্টেরিকাস। ওকে, তাহলে সাক্কাস ইন্টেরিকাস কি ভাইয়া? আন্ত্রিক রস। ওকে, পাকরস কি? পাকস্থলীর রস। পাকস্থলীর আরেক নাম গ্যাস্ট্রিক, কারণ এটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক রস। বলো, গ্যাস্ট্রো কথাটার মানে কি? গ্যাস্ট্রো কথাটার মানেই হচ্ছে পাকস্থলী। গ্যাস্ট্রিকের ব্যথা মানে পাকস্থলীর ব্যথা। ওকে, প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। এটা মনে রাখবা, হ্যাঁ। এটা মেন বইয়ে কোথায় আছে এই যে দেখাই। পরিপাকের হরমোনের ভূমিকা। হরমোনও পরিপাকে হেল্প করে। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম সিক্রেটিন। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? সিক্রেটিন। মুখে কোন ধরনের খাবার পরিপাক হয়? খুবই চমৎকার কোয়েশ্চেন। শোনো ভাইয়া, আমরা যে খাবার খাই সেই খাবারটা পরিপাক বা হজম হয় মাত্র তিনটা জায়গায়। কয়টা জায়গায় ভাইয়া? তিনটা জায়গায়। একটা হচ্ছে মুখগহ্বর, মুখবিবর বা মুখগহ্বর। মুখগহ্বরে হয়, পাকস্থলীতে হয় এবং ক্ষুদ্রান্তে হয়। কয় জায়গায় হয়? তিন জায়গায়। খাবার পরিপাক হয় তিন জায়গায়, খাবার হজম হয় তিন জায়গায়। মুখের মধ্যে খাবার হজম হয়, আমরা চাবাইতে চাবাইতে খাবার হজম করে ফেলি। পাকস্থলীতে হয় এবং ক্ষুদ্রান্তে হয়। ঠিক আছে, তো এই জায়গায় একটা আমি তোমাদের সহজ করে দেই। মুখগহ্বর, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত, এই তিন জায়গায় খাবার পরিপাক হয়। খাবার কয় কয় টাইপের আছে? খাবার আছে আবার তিন টাইপের: শর্করা, আমিষ এবং স্নেহ। এই তিন টাইপের খাবার আছে। এর মধ্যে মুখের মধ্যে শুধু শর্করা জাতীয় খাবার পরিপাক হয়, এই আমিষ আর স্নেহ হয় না। বুঝেছো? তুমি কি এই কি বলে তেল মুখের মধ্যে চাবায় চাবায় হজম করতে পারবা? পারবা না। কাজেই শর্করা জাতীয়, শুধুমাত্র শর্করা জাতীয় খাবার পরিপাক হয় মুখে। আর পাকস্থলীতে শর্করাটাই পরিপাক হয় না, বরং এই আমিষ আর স্নেহ পরিপাক হয়। আর ক্ষুদ্রান্তে এই তিনটাই পরিপাক হয়। এই কোথায় পালাই যাচ্ছে? ঠিক আছে, মনে থাকবে। এই চারটা মনে রাখবা। এই চারটা মনে রাখবা, ঠিক আছে? যে মুখে শুধু শর্করা জাতীয় খাবার পরিপাক হয়, বাকিগুলা হয় না। আর পাকস্থলীতে শর্করা হয় না, বরং এই আমিষ আর স্নেহ হয়। ক্ষুদ্রান্তে তিনটাই পরিপাক হয়। ঠিক আছে, তাহলে মুখে কোন টাইপের খাবার পরিপাক হয়? শর্করা। শেষ। মুরসালিন, তানভীর ভাইয়া দেখো, আম্বারা খাতুন, মিজান, নীলিমা, ফৌজিয়া, রাকিব, কে কে ক্লাস করতেছো? জান্নাতুল ফেরদৌসি। আচ্ছা, প্যারাডক্স মিজান বলেছে। আচ্ছা আচ্ছা, সীমা আক্তার দেখো, পাকস্থলীতে কোন টাইপের খাবার পরিপাক হয় না? এখানে হাইলাইট করব, হয় না। কোন টাইপের খাবার পরিপাক হয় না? শর্করা হয় না, আর আমিষ স্নেহ হয়, ঠিক না? আচ্ছা, ক্ষুদ্রান্তে কোন টাইপের খাবার পরিপাক হয়? শর্করা, আমিষ, স্নেহ সবগুলাই হয়। তাহলে সঠিক অ্যান্সার কি ভাইয়া? সবগুলা। ওকে, এবার বলেছে বৃহদান্ত্রে কোন ধরনের খাবার পরিপাক হয়? আমরা একটু আগেই দেখলাম যে খাবার পরিপাক হয় তিন জায়গায়: মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। খাবার পরিপাক হয় তিন জায়গায়: মুখগহ্বর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। তাহলে এখানে বলেছে যে বৃহদান্ত্রে কোন ধরনের খাবার পরিপাক হয়? বৃহদান্ত্র তো খাবার পরিপাক হয়ই না। বৃহদান্ত্রে খাবার পরিপাক হয় না, কোনোটাই নয়। রাকিব বলেছে প্রেজেন্ট ভাইয়া। ওকে, আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি। পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন আসলে স্টুডেন্টরা ভুল করে, হ্যাঁ, অনেক ভুল করে। কিন্তু তোমরা ভুল করবা না, কোনোটাই না। ইয়েস, বৃহদান্ত্রে কোন টাইপের খাবার পরিপাক হয়? একটাও হয় না। শর্করাও হয় না, আমিষও হয় না, স্নেহ হয় না, কারণ খাবার পরিপাক হয় তিন জায়গায়: মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে। ঠিক আছে,
টায়ালিন এনজাইম কোথায় পাওয়া যায়? এবার খুবই ইম্পর্টেন্ট, অন্য একটা টপিকে আমরা চলে আসলাম। টায়ালিন এনজাইম কোথায় পাওয়া যায়? দেখো আমরা যদি মেইন বইয়ে যাই তাহলে এই চার্টটা ভালো করে পড়লে তুমি সিকিউ সলভ করে ফেলতে পারবা। ভাইয়া শোনো, সিকিউ এর জন্য তোমাকে এই চার্টটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এই যে এখানে খেয়াল করো, টায়ালিন, টায়ালিন এনজাইম পাওয়া যায় মুখগহ্বরে বা লালা রসে। টায়ালিন এনজাইম পাওয়া যায় কোথায় ভাইয়া? লালা রসে বা মুখগহ্বরে। টায়ালিন এনজাইম কোথায় পাওয়া যায়? এই যে মুখে থাকে লালা রস, লালা রসে। শেষ। সাজিদ শাহরিয়ার, লালা রসে। ভেরি গুড মিজান। এবার বলেছে পেপসিন এনজাইম কোথায় পাওয়া যায়? পেপসিন এনজাইম কোথায়? এই শুধু মিজান কমেন্ট করতেছে কেন? সবাই কমেন্ট করো। পেপসিন এনজাইম কোথায় পাওয়া যায়? এই যে দেখো, পেপসিন এনজাইম কোথায় পাওয়া যায়? পেপসিন পাওয়া যায় পাকস্থলীতে, হ্যাঁ, গ্যাস্ট্রিক রসে। তাহলে পেপসিন এনজাইম পাওয়া যায় পাকস্থলীতে। পাকস্থলীর আরেক নাম হচ্ছে পাকরস। এই টাইপিং ভুল হয়েছে, পারকস লেখছি। পাকরস, হ্যাঁ, এটা হবে পাকরস। আফিফ বলেছে 2, ভেরি গুড। এবার কোশ্চেন, ট্রিপসিন এনজাইম কোথায় পাওয়া যায়? আসো আমরা দেখি ট্রিপসিন এনজাইম কোথায় পাওয়া যায়। ক্ষুদ্রান্তে অগ্নাশয় রসে। দেখছো কোথা থেকে কোশ্চেন আসতেছে? ট্রিপসিন এনজাইম কোথায় পাওয়া যায়? অগ্নাশয় রসে। এবার বলেছে নিউক্লিয়েডেস এনজাইম কোথায় পাওয়া যায়? হ্যাঁ মিজান, পেপসিনোজেন নিষ্ক্রিয়, পেপসিন সক্রিয়। হ্যাঁ, আচ্ছা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম মিলি। হ্যালো মিলি। হ্যাঁ হ্যাঁ, সাথে মিলি, এই যে ক্লাস নেছো তো, ক্লাস নিয়ে তোর রচনাগুলো দিয়ে দিই মেলা সব, হ্যাঁ। আর রচনা পরে দিলেও তো হবে, তোর ব্যাকরণ ঠিক আছে। আচ্ছা দেখো, নিউক্লিয়েডেস এনজাইম কোথায় পাওয়া যায়? দেখো এখানে বলেছে নিউক্লিয়েডেস এনজাইম কোথায় পাওয়া যায়? আন্ত্রিক রসে বা সাক্কাস ইন্টেরিকাসে অথবা ক্ষুদ্রান্তে। ওকে, আন্ত্রিক রসে। আচ্ছা ভাইয়া দেখো, আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি, বলতে গেলে মেন বইয়ের কিন্তু সবকিছু আমাদের পড়া হয়ে যাচ্ছে। এই মেন বইগুলো দাগায় দাগায় পড়াচ্ছি না। তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও, তুমি এইচএসসিতে ধরো 25-এ 25 পেতে চাও, A+ পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে বায়োলজিতে একটা ভালো রেজাল্ট তুলতেই হবে, মাস্ট। শোনো, এই যে আমি এখানে আমার পরিচয় লিখে রেখেছিলাম, তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি আসাদুজ্জামান নূর, পড়াশোনা করতেছি ঢাকা ডেন্টাল কলেজে, বিডিএস এ। হ্যাঁ, আমি ডাক্তারি পড়তেছি। বিডিএস মানে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। আর ভর্তি পরীক্ষায় আমি সারা বাংলাদেশে ষষ্ঠ হয়েছিলাম। সারা বাংলাদেশে আমি ষষ্ঠ হয়েছিলাম, হ্যাঁ। আমার স্কোর ছিল 293 300-র মধ্যে। ক্যান ইউ ইমাজিন? অ্যাডমিশন টেস্টে আমি 200-র মধ্যে 300-র মধ্যে 293 পাইছি এবং সারা বাংলাদেশে ষষ্ঠ হয়েছি। কেন জানো? কারণ আমি এমসিকিউ খুবই গুরুত্ব দিয়ে পড়তাম এবং প্রত্যেকটা বই, বায়োলজি প্রায় 60-70 বার রিভিশন দিছিলাম আমি। 60-70 বার রিভিশন দিছিলাম বায়োলজি। আচ্ছা যাই হোক, তো আমি তোমাদেরকে এইটাই বোঝাতে চাচ্ছি যে আমি যেভাবে পড়াশোনা করে জাতীয় মেধায় ষষ্ঠ হয়েছি, সারা বাংলাদেশে 6th হয়েছি, সেইভাবেই আমি তোমাদেরকে পড়াচ্ছি, হ্যাঁ, সেভাবেই তোমাদের পড়াচ্ছি। এই যে এইভাবে পড়তে হয়। তুমি যেই কোয়েশ্চেনই পড়ো, তোমার অবশ্যই ধারণা থাকতে হবে যে মেইন বইয়ের কোন জায়গায় আছে। কিন্তু প্রবলেম হলো যে আমাদের স্টুডেন্টরা শুধু কোয়েশ্চেন পড়ে, কিন্তু তারা মেইন বই পড়ে না, এই জন্য তারা ভালো রেজাল্ট করে না। তো আমি তোমাদের জন্য যে কোর্সটা নিয়ে এসেছি, বায়োলজি এমসিকিউ মাস্টার কোর্স, এই কোর্সে দেখো আমি তোমাদের এভাবেই পড়াবো। প্রত্যেকটা অধ্যায়ের উপর
তোমার এমসিকিউ এক্সাম হবে, এক্সামে না পারলে আমি আবার শেখাই দিব কিভাবে সলভ করতে হয়। দেখো ভাইয়া, শুধু সলভ করার জন্য যে তোমার মুখস্থ করতে হবে তা কিন্তু না, বরং এই যে শিখতে হয়, কত কি শিখতে হয় দেখছো। এই যে দাঁতের ব্যাপারগুলো খেয়াল করো, এগুলো তো শেখার জিনিস, তাই না? তারপরে এই যে তোমাদের ডায়াবেটিসের ব্যাপারটা যে বুঝাই বললাম, তারপর গ্লুকোনিওজেনেসিস, তারপরে ওই যে সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল একটা কোয়েশ্চেন ছিল না, কোথায় ছিল দেখি। এই 2 মিনিট একটু বিজ্ঞাপন দেই, তারপর আবার পড়াশোনায় ফেরত যাব, দাঁড়াও। অনেকক্ষণ ক্লাস করলাম, একটু 2 মিনিট দেখো। এই যে যেমন এই জিনিসটা দেখো, জিহ্বার নিচে কোন লালা গ্রন্থি থাকে? সাবলিঙ্গুয়াল। সাব মানে নিচে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, তোমার স্কুল কলেজের টিচাররা না এই ওয়ার্ড ভেঙে ভেঙে শেখায় না। আমি নিজেও তো কলেজে পড়াশোনা করছি, তো স্কুল কলেজের টিচাররা এই ওয়ার্ড ভেঙে ভেঙে কেন জানি পড়ায় না। এখন অবশ্য বেশ কিছু টিচার পড়ায়, তাদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যারা ওয়ার্ড ভেঙে পড়ায়। এই ওয়ার্ড ভেঙে ভেঙে পড়াইলে না বায়োলজি খুবই সহজ হয়ে যায়। তো তোমার যেখানে যেটা দরকার আমি সেভাবেই পড়াচ্ছি। সো বলা যায় যে তুমি যদি আমাদের এই বায়োলজি এমসিকিউ মাস্টার কোর্সে এনরোল করো, ভর্তি হও, আমি যেভাবে গাইডলাইন দিব তুমি আমার গাইডলাইন ফলো করবা, আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়বা, আমি নিয়মিত তোমাদের খোঁজ খবর নিব, যে কোনো প্রবলেমে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবাই। সো দিন শেষে তুমিও একজন এমসিকিউ মাস্টার হয়ে যাবা। জাতীয় মেধায় ষষ্ঠ না, জাতীয় মেধায় প্রথমও হয়ে যাইতে পারো। ঠিক আছে? আমি পড়াশোনা করছি গ্রামের খুবই প্রত্যন্ত একটা কলেজ থেকে, যেই কলেজের টিচার নাই, স্টুডেন্টও নাই, টাকা পয়সা ছিল না, এই জন্য ওই গ্রামের কলেজেই পড়ছি। যাই হোক, তো আমি যদি গ্রামের একটা কলেজে থেকে এত ভালো রেজাল্ট করতে পারি, তোমরা কেন পারবা না বলো তো? তোমরাও পারবা ইনশাল্লাহ, চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে পড়ো। ভাইয়া শোনো, এই এইচএসসি লাইফের 2টা বছর ভালো করে পড়বা, তোমার লাইফ সেটেল হয়ে যাবে। চিন্তা করো, আমি যদি ডাক্তারিতে চান্স না পাইতাম, তাহলে ওই আগেও হাতে টাকা পয়সা থাকতো না, এখনো হাতে টাকা পয়সা থাকতো না, কিন্তু দেখো ওই 2 বছর একটু কষ্ট করে চান্স পাইছি, একটু কষ্ট করে পড়ছি, এখন আল্লাহ দিলে টাকা পয়সা মোটামুটি হাতে থাকে। আচ্ছা যাই হোক, আমাদের তোমার অবস্থান চেঞ্জ করতে গেলে তোমার অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই, বুঝছো? ঠিক আছে? যারা আর শোনো, এই কোর্সের ফি আমি রাখছি 2,000 টাকা, 2,000 টাকাও কম হয়ে যায় আমি যে কোয়ালিটি দিব, যে সার্ভিস দিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে 2,000 টাকা দিয়ে ভর্তি হব। ভর্তি না হইলে নাই, আমি তো জোর করে ভর্তি করাবো না। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই 2,000 টাকা তুমি ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে পারো, যে এই 2,000 টাকা দিয়ে তুমি ইনভেস্ট করতেছো তোমার নিজের লাইফে। তুমি এতদিন যা শিখছো তার থেকে সম্পূর্ণ আলাদাভাবে অন্য কিছু শিখবা, এবং আশা করা যায় দিন শেষে ভালো কিছু করবা। ঠিক আছে? আসো পরের কোশ্চেনে চলে যাই। অনেক বিজ্ঞাপন হইছে, বিজ্ঞাপন শেষ। এবার বলেছে শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? আমাদের আমেনা মিসও অনেক ভালো পড়ায়, মিজান বলেছে। আমেনা মিসের প্রতি কৃতজ্ঞতা, আল্লাহ ওনাকে ভালো রাখুক। ঠিক আছে, শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? চলো আমরা চলে যাই আমাদের আবার ওই বিখ্যাত চার্টে, ওই একটা চার্ট পড়লে অধ্যায় কমপ্লিট। এই যে চলে আসছে, এই যে দেখো, কার্বোহাইড্রেট বা শর্করা পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে টায়ালিন মল্টেস। দেখছো, এটা মুখে পাওয়া যায়। তাহলে শর্করা পরিপাককারী এনজাইমের নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন কোথায় পাওয়া যায়? লালা রসে। পরের কোয়েশ্চেন, মল্টোসকে গ্লুকোজে পরিণত করে কোন এনজাইম? এই যে দেখো, মল্টোসকে গ্লুকোজে পরিণত করে মল্টেস এনজাইম। তাহলে লাইনটা কি ভাইয়া? লাইনটা হচ্ছে যে এই মল্টোসকে গ্লুকোজে পরিণত করে মল্টেস এনজাইম। তাহলে সঠিক অ্যান্সার মল্টেস। তো এখন মজার ব্যাপার হচ্ছে যে এই টাইপের কোয়েশ্চেনগুলো না মুখস্থ করতে হয় না, জাস্ট বুঝলেই হয় যে এস থাকলে এনজাইম হবে। তুমি মনে রাখবা যে এনজাইমের শেষে এস থাকে। মল্টোসকে গ্লুকোজে পরিণত করতে হবে, কাজেই মল্টোজের সাথে এস লাগাও, মল্ট এস। অ্যান্সার শেষ। পরে বলেছে চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কোন এনজাইম? চর্বিকে কি বলে জানো?
চর্বিকে বলে লিপিড। কাজে লিপিডের সাথে এস লাগাই দাও, লিপিড প্লাস এস, তাহলে এনজাইমের নাম কি হবে? লাইপেস। চর্বিকে ফ্যাটি অ্যাসিডে পরিণত করে কোন এনজাইম? লাইপেস। ওকে, পরের কোয়েশ্চেন। নিউক্লিওসাইট, নিউক্লিওসাইটকে ভেঙে এইগুলা পরিণত করে কোন এনজাইম? এই নিউক্লিওসাইডের সাথে এর সাথে যোগ করো এস, তাহলে কি হবে বলো তো? নিউক্লিওসাইডেস। দেখছো এগুলা কত ইজি? এই তুমি তুমি কি মজাটা বুঝছো যে এই টাইপের কোয়েশ্চেন গুলা কত সহজ? মল্টোসকে গ্লুকোজে পরিণত করে মল্টেস, লিপিড বা চর্বিকে হজম করে লাইপেস, লিপিডকে করে লাইপেস, নিউক্লিওসাইডকে করে নিউক্লিওসাইডেস। এভাবে সবগুলা মিলবে দেখো। ফসফোলিপিড ফসফোলাইপেস, কোলেস্টেরল এস্টার কোলেস্টেরল এস্টারেস, এস লাগাই দিবা, ল্যাকটোস ল্যাকটেস, মল্টোস মল্টেস, সুক্রোজ সুক্রেস। দেখছো? নিউক্লিওসাইড নিউক্লিওসাইডেস, নিউক্লিওটাইড নিউক্লিওটাইডেস। দেখছো এগুলো খুবই সহজ, জাস্ট তোমাকে বুঝতে হবে। মানুষের সব থেকে বড় গ্রন্থি কোনটি? খেয়াল করো, বড় গ্রন্থি চাইছে। ত্বক হচ্ছে মানুষের সব থেকে বড় অঙ্গ, হ্যাঁ। আর যকৃৎ বা কলিজা হচ্ছে সব থেকে বড় গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ বা কলিজা, মনে থাকবে। যকৃৎ বা কলিজা, বা এটার আরেক নাম হচ্ছে লিভার। শেষ। তারপরে কোয়েশ্চেন, বিএমআই এর একক কি? বিএমআই দ্বারা আমরা বুঝতে, আবার রিপিট করেন প্লিজ। রাকিব কোনটা রিপিট করব? রাকিব ভাইয়া কোনটা রিপিট করব? শোনো, যদি এই শোনো ভাইয়া, এটা শোনো, আরেকটু ভালো করে শেখাচ্ছি। মল্টোস একটা খাবার, এই খাবারটাকে পরিপাক করে গ্লুকোজে পরিণত করা যায়। এই কাজটা করে মল্টেস এনজাইম। কে করে ভাইয়া? মল্টেস এনজাইম। কিভাবে বুঝবো? এই খাবারকে এজে এজে পরিণত করব, মল্টোজের সাথে এস লাগাইলে হবে মল্টেস। বুঝছো? একইভাবে আমরা লিখতে পারি, এইদিকে তুমি চর্বি লেখো না, চর্বি, অন্যদিকে লেখো ফ্যাটি অ্যাসিড। এই চর্বি মানে হচ্ছে লিপিড, সো লিপিডকে এই ফ্যাটি অ্যাসিড বা হজম করে কে? এই লিপিডের সাথে এস লাগাইলে হবে লাইপেস। ভাইয়া বুঝেছো? জাস্ট জাস্ট এস লাগাই দিবা, এনজাইমের নাম পেয়ে যাবা। ঠিক আছে? চর্বি বা লিপিড, লিপিডের সাথে এস লাগাও দেয় লাইপেস, তাহলে চর্বিকে হজম করে হচ্ছে লাইপেস এনজাইম, মল্টোসকে হজম করে মল্টেস এনজাইম। একইভাবে নিউক্লিওসাইডকে হজম করে এগুলা বানায় নিউক্লিওসাইডেস এনজাইম, নিউক্লিওটাইডকে হজম করে এইগুলা বানায় নিউক্লিওটাইডেস এনজাইম, মল্টোসকে হজম করে মল্টেস এনজাইম, সুক্রোজকে হজম করে সুক্রেস এনজাইম। মানে জাস্ট এস লাগাই দিলে এনজাইম পাওয়া যাবো, শেষ। যকৃৎ, মিজান ভেরি গুড। যকৃৎ, মানুষের সব থেকে বড় গ্রন্থির নাম হলো যকৃৎ, মিজান। হ্যাঁ ভালো বলছো। পরের কোয়েশ্চেন, বিএমআই এর একক কি? বিএমআই দ্বারা বোঝায় যায় যে সে কতটুকু সুস্থ। শোনো, এই যে বিএমআই, বিএমআই এর একক হচ্ছে উপরে কেজি আর নিচে মিটার স্কোয়ার। সো আমরা বলতে পারি কেজি মিটার ইনভার্স টু। এটার একক হচ্ছে কেজি মিটার ইনভার্স টু। হ্যালো, ঠিক আছে শেষ করতেছি। আচ্ছা, একজন স্বাভাবিক মানুষের বিএমআই কত? এটা মনে রাখবা, 18.5 থেকে 24.9। একজন স্বাভাবিক মানুষের বিএমআই হচ্ছে, এখানে লেখাই আছে 18.5 থেকে 24.9 হইলে সেটা স্বাভাবিক ওজন হয়। ঠিক আছে? দেখো 50টা এমসিকিউ ক্লোজ, আমাদের অধ্যায়ও ক্লোজ হয়ে গেছে। এই যে অধ্যায় শেষ। ঠিক আছে? তো ভাইয়া,
তোমরা ক্লাসটা করলা, কেমন লাগলো একটু আমাদের রিভিউ দিও। এই তোমরা রিভিউ দাও না কেন? এত কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা রিভিউ দাও না। গ্রুপে রিভিউ পোস্ট করবা, ঠিক আছে? আমাদের বায়োলজি ভাইয়া গ্রুপ আছে, গ্রুপে রিভিউ পোস্ট করবা। বায়োলজি ভাইয়া গ্রুপ চিনো? এই যে দেখাচ্ছি, এই যে বায়োলজি ভাইয়া লিখে পোস্ট সার্চ করলেই তো আমাদের গ্রুপ চলে আসে। এই যে বায়োলজি ভাইয়া গ্রুপ, এই গ্রুপে রিভিউ পোস্ট করবা যে কেমন লাগছে ক্লাস, ঠিক আছে? আর আমাদের এমসিকিউ মাস্টার কোর্সে যারা ভর্তি হতে চাও নক দিও, ঠিক আছে? সবাই ভালো থাকো। ও আচ্ছা শোনো, আগামীকাল ক্লাস হবে শ্বসন ও শ্বাসক্রিয়ার উপর রাত 10টা। আগামীকাল ক্লাস হবে শ্বসন ও শ্বাসক্রিয়ার উপর রাত 10টায়, 10টা বা 10টা 30। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ক্লাস স্টপ করে দিচ্ছি।